বা বিএনপি তারা কি অপরাধ করলো যে অপরাধের কারণে ডক্টর ইউনূস অভিমান করলেন? আমার হলো জিজ্ঞাসা। অথবা সেনাবাহিনী তারা কি অপরাধ করলো যে অপরাধের কারণে ডক্টর ইউনূস অভিমান করলো? এই কথাগুলোর উত্তর কেউ কি দিতে পারবেন? প্রাথমিকভাবে মানব জমিনের একটা নিউজের কিছু অংশ এসেছে যে নাহিদ আসিফদেরকে ডেকে বলছে তোমরা সমাধান না হইলে আমি পদত্যাগ করব। এই ধরনের একটা ঘটনাকেও কিভাবে রিভার্স ক্যাপিটালাইজ করে রাজনৈতিক দলগুলোর নিন্দা করা হচ্ছে চিন্তা করতে পারেন? গত কয়েকদিনে ডক্টর ইউনূসের কয়েকটি নৈতিক পরাজয় ঘটেছে। কি কি নৈতিক পরাজয় ঘটেছে ডক্টর ইউনূসের? ডক্টর ইউনূসের নৈতিক পরাজয় হয়েছে সেনাবাহিনীর কাছে বা সেনাপ্রধানের কাছে, এমন মন্তব্য করেছেন তারেক ভাই। তিনি আলোচনা করার চেষ্টা করেছেন যে সেনাবাহিনীর কাছে নৈতিক পরাজয় মানে সেনাবাহিনী করিডোর দিতে চায়নি, সরকার করিডোর দিতে দিয়েছে। আর এই করিডোরের নাটক সেনাপ্রধানের কাছে পরাজয়ের কারণে ডক্টর ইউনূস পদত্যাগের নাটক সাজিয়েছেন। আমরা তার আলোচনা আসলে বুঝতে পারবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত কেন পদত্যাগ করতে চেয়েছিলেন, এরপর তিনি যে বিশ্লেষণগুলো করেছেন সেটা আসলে কতটুকু বাস্তবসম্মত সেটা নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করছেন এবং এটা এস্টাবলিশ করার চেষ্টা করছেন। আমার প্রশ্ন হলো রাজনৈতিক দলগুলোর কি কি অপরাধে ডক্টর ইউনূস অভিমান করলেন? মানে ধরেন আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কি অপরাধ করলাম, অথবা জামাত অথবা বিএনপি তারা কি অপরাধ করলো যে অপরাধের কারণে ডক্টর ইউনূস অভিমান করলেন? আমার হলো জিজ্ঞাসা। অথবা সেনাবাহিনী তারা কি অপরাধ করলো যে অপরাধের কারণে ডক্টর ইউনূস অভিমান করলো? এই কথাগুলোর উত্তর কেউ কি দিতে পারবেন? প্রাথমিকভাবে মানব জমিনের একটা নিউজের কিছু অংশ এসেছে যে নাহিদ আসিফদেরকে ডেকে বলছে তোমরা সমাধান না হইলে আমি পদত্যাগ করব। এই ধরনের একটা ঘটনাকেও কিভাবে রিভার্স ক্যাপিটালাইজ করে রাজনৈতিক দলগুলোর নিন্দা করা হচ্ছে চিন্তা করতে পারেন? গত কয়েকদিনে ডক্টর ইউনূসের কয়েকটি নৈতিক পরাজয় ঘটেছে। কি কি নৈতিক পরাজয় ঘটেছে ডক্টর ইউনূসের? এই যে হান্নান মাসুদ একটা মব তৈরি করলো, ডাকাতি করতে গেল, গিয়ে কট খাইলো, হান্নান মাসুদ উদ্ধার করতে গেল। এই যে সমন্বয়কদের একটা কেলেঙ্কারি, এই কেলেঙ্কারিটা সরাসরি সরকারের উপর লাগে। কারণ সরকার প্রচার করে এবং বিশ্বাস করে এই সরকার হলো সমন্বয়কদের সরকার। তাহলে সমন্বয়করা যদি এই ধরনের মব করে ডাকাতি করতে গিয়ে ধরা খায় তাহলে সরাসরি দোষটা লাগে ডক্টর ইউনূসের গায়ে। তো ডক্টর ইউনূস তার একটা নৈতিক পরাজয় যে তিনি এই মবগুলো বন্ধ করতে পারেননি এবং শেষমেশ প্রমাণিত হয়েছে ডাকাত সর্দার হান্নান মাসুদ এসব মবে জড়িত বা সমন্বয়করা এসব মব করে। এইটা প্রমাণিত হওয়া ডক্টর ইউনূসের জন্য একটা বড় পরাজয় যে উনার সরকার যারা বানাইছে তারা এই মব করতেছে, তারাই এই বিশৃঙ্খলার জন্য মূল দায়ী ব্যক্তি। এটা ওনার একটা নৈতিক পরাজয়। উনি মন খারাপ করতে পারেন, এই জন্য অভিমান করতে পারেন। কিন্তু আমার প্রশ্ন, এই অভিমানের জন্য আমি তারেক অথবা আমার মতো যারা অ্যাক্টিভিস্ট রাজনীতি করি দীর্ঘদিন ধরে তারা মোটেও দায়ী কিনা? একটা নৈতিক পরাজয়ের জায়গা গেল যে ডক্টর ইউনূস সরকারের নৈতিক পরাজয়, এই কারণে উনি অভিমান করতে পারেন। আরেকটা নৈতিক পরাজয় হলো ডক্টর ইউনূস, যদিও খলিল সাহেব অস্বীকার করছে করিডোর বিষয়ে কোনো আলোচনা হয়নি, কিন্তু ডক্টর ইউনূসের পেজে গিয়ে আপনারা দেখবেন ওইখানে একটু ঘুরায় পেঁচায় লিখছে যে করিডোরের একটা ইঙ্গিত আছে কিন্তু ওটাকে বলা হচ্ছে ত্রাণ করিডোর। তো আমরা তো আগে থেকে জানি ত্রাণ করিডোরই, এবং ত্রাণ করিডোরের বিরোধিতাই আমরা করতেছি। আবার খলিল সাহেব আবার মানে এক একজন এক এক মুখে কথা বলতেছে। এই করিডোর নিয়ে ডক্টর ইউনূসের একটা নৈতিক পরাজয় হয়েছে। উনি যে প্ল্যান করেছিলেন এখানে করিডোর দেওয়ার জন্য জাতিসংঘের সমঝোতায়, এইটাতে উনি ব্যর্থ হয়ে উনি চুপসে গেছেন। যে মানে ধরেন আমিও যদি সরকার প্রধান হতাম, এই ধরনের একটা উদ্যোগ বা এই ধরনের একটা ষড়যন্ত্রে পা দিতাম এবং আমি যদি এটা ফ্লাশ হয়ে যেত তাহলে আমিও এরকম ভাবে ডক্টর ইউনূসের মতো অভিমান করতাম। আরেকটা অভিমানের কারণ কি, বন্দর দেওয়ার বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে সবাই টুকটাক কথা বলছে,
কিন্তু এটা ব্যাপকভাবে প্রতিরোধ পর্যায়ে গেছে এবং আরো আলোচনা হচ্ছে। যেটা উনি ওনার বন্ধুদের কাছে কমিটমেন্ট দিয়েছেন, বিদেশি বন্ধুদের কাছে, ওইটা দিতে পারছেন না। এটা না পেরে উনি ধরেন, আমিও যদি এই ধরনের কমিটমেন্ট করতাম তাহলে আমিও চুপসে যেতাম, আমিও অভিমান করতাম যে আমার কোনো দামই নাই। এটা হলো একটা বিষয়। এই বিষয়ে নৈতিক পরাজয় হয়েছে ডক্টর ইউনূসের। আরেকটা কি নৈতিক পরাজয় হয়েছে, ডক্টর ইউনূস মোটামুটি একটা তেনা পেশাদ ছিলেন ফরহাদ মাজারের পরামর্শে। যে ফরহাদ মাজারদের ওদের যে প্ল্যান, এই যে ফরহাদ মাজার, রেজওয়ানা, এই যে বামগুলো যেগুলো আছে না, এই বামগুলোর প্ল্যান বাংলাদেশে সব রাজনৈতিক দল হলো কুত্তা। এই কুত্তাদের শাসন করার ক্ষমতা নাই বা অধিকার নাই, এই ধরনের একটা ন্যারেটিভ ফরহাদ মাজারদের, যে গণতন্ত্র সবসময় প্রয়োজন নাই, গণতন্ত্রের প্রয়োজনীয়তা নাই। এটা ফরহাদ মাজারদের একটা কোরাম আছে। ওদের এইমটাই হলো যে রাজনৈতিক প্রক্রিয়া এই বাংলাদেশে আর অব্যাহত না হোক, এগুলো একবারে মইরা যাক, আর প্রয়োজন নাই, সবসময় গণতন্ত্র ভালো না। এই ফরহাদ মাজারদের যে নোংরামি, এই নোংরামি ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে গেছে এবং এরা এরা সকল প্রক্রিয়াকে পার্ট বাই পার্ট ক্ষতিগ্রস্ত করছে। ধরেন জামাতকে নিয়ে সামনে চলে সামান্য একটু প্রশংসা করে এমন ল্যাং মারতেছে, জামাত আর সোজা হয়ে দাঁড়াতেই পারতেছে না। মানে যেই জামাত গণ অভ্যুত্থানের পরে একটা ফ্রেশ মুডে ছিল, এই ফ্রেশ মুডটা খাইয়েই দিছে হলো এই ফরহাদ মাজার, এই মাহফুজ আলম, এই নাহিদ ইসলাম, এরা এটা খাইয়া দিছে। তো এদের টার্গেট একবার জামাতরে মাথা মুচড়াই খাই ফেলাবো, একবার বিএনপিরে খাইবো, খাইয়া দেয় এরা একটা কিছু একটা করবে। তো এই যে নোংরা একটা খেলা, বিরাজনীতিকরণ, এটা ফাঁস হয়ে গেছে। এটাও একটা ডক্টর ইউনূস, ফরহাদ মাজার, রেজওয়ানা তাদের একটা নৈতিক পরাজয় এবং তারা দুর্বল হয়ে যাওয়াতে তারা চুপসে গেছে। এই কারণেও ডক্টর ইউনূস অভিমান করতে পারেন বলে আমার কাছে মনে হচ্ছে। আরেকটা বিষয়, একটা মজার বিষয়, ডক্টর ইউনূস একটা প্যাস ধরে রাখছে, যতক্ষণ মানুষ না কান্নাকাটি করে অতক্ষণ পর্যন্ত সে নির্বাচনের বিষয়ে স্পেসিফিক কিছু বলবে না। এই বিষয় তো মোটামুটি ক্লিয়ার যে ওরা এটা ক্লিয়ার, আমরা তো নির্বাচনের জন্য আসিনি। ডক্টর ইউনূস প্রথম দিন যেদিন আমাকে ডাকছিল ওই দিনই বলছিল, তারেক বলো তো আমরা কি শুধুমাত্র নির্বাচনের জন্য আসছি? না স্যার, আমরা শুধুমাত্র নির্বাচনের জন্য আসিনি, আমার তো কিছু বলা যায় না। এই যে নির্বাচনের জন্য শুধুমাত্র আসছি, এই কথাটাই একটা সন্দেহযুক্ত কথা এবং এই সন্দেহযুক্ত কথাটা জনগণ ভালোভাবে সন্দেহ করা শুরু করছে। এইটাই ডক্টর ইউনূসের একটা নৈতিক পরাজয়। এবং ডক্টর ইউনূস যেখানে তেনা পেশাদ ছিল, রেজওয়ানা তেনা পেশায়, ফরহাদ মাজার তেনা পেশায়, তখন সেনাপ্রধান বা সেনাবাহিনী বা তিন বাহিনী দরবারে বৈশা সিদ্ধান্ত নিল যে বাংলাদেশকে ডেমোক্রেটিক ওয়েতে চলতে হবে, সেই দিকে যেতে হবে। এইটা যখন শক্তিশালী জায়গায় চলে গেল, মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেল, এটা ডক্টর ইউনূসের জন্য একটা নৈতিক পরাজয় এবং উনি চুপসে গেলেন, মন খারাপ করলেন। এই সকল মানে নৈতিক পরাজয় অভিমানের কারণ। এখন এই অভিমান যদি ভাঙতে চান তাহলে সমন্বয়কদেরকে মব করার অধিকার দিতে হবে। তারা যে মব করে টাকা পয়সা ছিনতাই করে, এখানে গিয়ে আটকায় মানে ধান্দাবাজি করে, জেলা প্রশাসকের অফিসে যায় ধান্দাবাজি করে, ইউনিয়ন পরিষদে। এখন ডক্টর ইউনূসের অভিমান ভাঙতে হলে এই সমন্বয়ক নামের টোকাইদেরকে শক্তিশালী করতে হবে, কারণ উনি এদেরকে শক্তিশালী হিসেবে দেখতে চান। সচিবালয়ে এদের অ্যাক্সেস থাকতে হবে আরো বেশি। তাহলে এই অভিমান যদি ভাঙতে চান তাহলে এই টোকাই সমন্বয়কদেরকে শক্তি দিতে হবে। তাদের যে রাজনৈতিক প্রজ্ঞ বলে একটা কথা আছে, যে তারুণ্য দিয়ে হান্নান মাসুদরা ডাকাতি করবে। এখন বলেন এই অভিমান আমরা ভাঙবো? ডক্টর ইউনূসের অভিমান যদি ভাঙতে হয় তাহলে তিনি যে তার বন্ধুদের কাছে করিডোর দেওয়ার কমিটমেন্ট করছেন ওটা মানতে হবে। এখন বলেন এই অভিমান কি আমাদের ভাঙা সম্ভব? ডক্টর ইউনূসের অভিমান যদি ভাঙতে চান তাহলে আপনাকে বিদেশিদের হাতে বন্দর দিতে হবে। আমরা বলছি একটু, আচ্ছা একটু পরে কল দেন, হয়তো আসছে, একটু পরে কল দেন। তো আপনার হলো একটু বলি, এখন যদি ডক্টর ইউনূসের অভিমান ভাঙতে চান তাহলে আপনার ওই যে বন্ধ দিতে হবে বিদেশিদেরকে, অভিমান ভাঙতে হবে না? ভাঙতে হবে। এই হলো সামগ্রিক বিষয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, উনি খুব বুদ্ধিমত্তার সাথে নির্বাচন বিষয়টাকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। এখন তিন বাহিনী মিলে যখন সিদ্ধান্ত নিছে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবে,
তখন উনি চুপসে গেছে। এখন বলেন এই অভিমানগুলো ভাঙ্গা উচিত কিনা বলেন, এই অভিমানগুলো ভাঙা উচিত কিনা বলেন। যে অভিমান ভেঙে ফরহাদ মাঝহারদের রাষ্ট্রকল্প দাঁড় করাইতে হবে, মাহফুজ আলমদের রাষ্ট্রকল্প দাঁড় করাইতে হবে। যে ঐক্যের কথা বলতেছে মাহফুজ আলম, ওই ঐক্য যদি করতে হয় তাহলে মুখ থেকে থুতু ফাইলে চাইটা খাইতে হবে জামাত ইসলামকে। যে ঐক্যের কথা এখন নাহিদ ইসলামরা বলতেছে, ওই ঐক্যে যদি জামাত ইসলাম আবার যায়, ডিরেক্ট থুতু ফাইলে আবার চাইটা খাইতে হবে। ঠিক আছে, এই সময়ের মধ্যে যে রাজনৈতিক ষড়যন্ত্রগুলো হয়েছে, কোনো রাজনৈতিক দলও এই ধরনের ষড়যন্ত্র করতে পারে না। এবং বিদেশি বুদ্ধি, দেশীয় বুদ্ধি, ইউটিউবারদের বুদ্ধি, সব বুদ্ধি মিলায়ে পেঁচায় 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 পেঁচায়। এখন এই যে ষড়যন্ত্রকারীদের লাভ কি আসলে? ষড়যন্ত্রকারীদের লাভ হলো একটা আনস্টেবল রাষ্ট্রে যা চাওয়া যায় ওইটাই পাওয়া যায়, বুঝছেন? ধরেন আমি অনেক প্রভাবশালী একটা ইনফ্লুয়েন্সার, এই বাংলাদেশে যদি স্থিতিশীলতা থাকে তাহলে এই ইকোসিস্টেমে আমি কিছু আদায় করতে পারবো না। কিন্তু এই বাংলাদেশে যদি অস্থিতিশীলতা থাকে তাহলে আমি জেনে থাপা দেবো, সেখানে একটা সেখান থেকে আয় হবে, ইনকাম হবে, তারপরে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রভাব পাবে, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে প্রভাব পাবে। এই জন্য যারা ইনফ্লুয়েন্স রেখে সফল হয় তারা কখনো চায় না রাষ্ট্রটা স্টেবল হোক। রাষ্ট্র স্টেবল হলে তাদের ক্ষতি। রাষ্ট্রে সবসময় আগুন লাগায় রাখতে হবে। রাষ্ট্রে আগুন লাগায় রাখলে ওইখানে আলু পোড়া দিয়ে গরম গরম আলু খাওয়া যাবে। এইটাই হলো ইনফ্লুয়েন্সারদের মজা। এই মজা যারা একবার পাইছে তারা তো প্রচলিত রাজনৈতিক যে চর্চা এ চাইবে না, গণতান্ত্রিক যে মত প্রদান চাইবে না, ভোটের মাধ্যমে যে মত প্রদান চাইবে না। কারণ এখানে এই যে ইগো, এই যে অভিমান, এই অভিমান যদি ভাঙে বাংলাদেশের মানুষ। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনার হলো ডক্টর ইউনূসের যে গ্রামীণ ফোন, এই গ্রামীণ ফোন তাদের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় অনেক অনেক অর্থনৈতিক লুটপাটের একটা বিষয় রয়েছে, অনেক অর্থ পাচারের গল্প আছে। আর ডক্টর ইউনূস তো অনেক চালাক মানুষ, এনজিওটা খুব ভালো করে বোঝে। এনজিও মানে কি, মানে হলো মানে লাভ করে না এনজিও, বুঝছেন? এনজিও খালি মানুষকে দেয়, এটা ডক্টর ইউনূস ভালো বোঝে। তো ওই যে এনজিওর সম্পদ, ট্রাস্টের সম্পদ, যারা এগুলো নিয়ে পড়াশোনা করেন তারা জানেন এগুলোর মধ্যে ঢুকলে কর ফাঁকি দেওয়ার হাজারো উপায় আছে। এবং কিভাবে এনজিও মাধ্যমে কর ফাঁকি দেওয়া যায়, এর মাধ্যমে বড় বড় বইও আছে। এবং যারা অনেক টাকার মালিক হয়ে যায় তারা এই টাকাকে সুন্দরভাবে সুরক্ষিত করার জন্য কিভাবে ট্রাস্টি বানায়ে নন ট্যাক্সেবল প্রপার্টি করতে হবে, এটা উনি ভালো বোঝেন। ঠিক আছে, তো উনাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে উনি ক্ষমতাটাকে একেবারেই পছন্দ করেন না। উনি মানে জানি না। দেখেন কোন রাজনৈতিক দল কি করছে না করছে, অন্তত ডক্টর ইউনূসের পদত্যাগ চাইয়ে তো কেউ মানে হলো মিছিল করে নাই, করছেনি। তাহলে ওনার অভিমানের কারণ কি? ওনার অভিমানের কারণ আরেকটা আমি মাথা মধ্যে আসছে এই মুহূর্তে, এটা হলো আসিফ মাহমুদের লুটপাট প্রকাশ পেয়ে গেছে, প্রশাসক নিয়োগে লুটপাট প্রকাশ পেয়ে গেছে। এবং ওই যে একটা জঙ্গি সংগঠনের একজনকে জেলা প্রশাসক, ঢাকা মহানগরের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। ও এই কারণে উনি অভিমান করতে পারেন যে এত প্রকাশ পায় কেন, তাই না? ধরেন সরকারে আছে ডক্টর ইউনূস, কিন্তু একটা জঙ্গিকে ঢাকা মহানগর উত্তরের প্রশাসক বানায় দিছে। তাই ইউনূসের মাথা কাটা যায়নি ভাই? যায় না মাথা কাটা? যায় না, যায়। তাহলে এই জায়গায় দেখেন, এটা শুধু দেশের মধ্যে মাথা কাটা যায় না, এটা বিদেশে ওরাও আবার জিজ্ঞাসা করবে, তোমরা একটা কাম করছো, তাই বলে জঙ্গি সংগঠনের একজনরে প্রশাসক বানাই দিছে। কামটা করছে কিন্তু আসিফ মাহমুদ কামটা করছে, কিন্তু মাথা কিন্তু কাটা যাচ্ছে ডক্টর ইউনূসের। ঠিক আছে, আমার অপরাধ কি? আমার অপরাধ হলে আমি একটু কথা কইতেছি এবং আমি রাতের খাবার না খাইয়ে কথা বলতেছি, এটা হলো অপরাধ। এবং খিদে পেটে মোমেন্টামটা ভালো আসে, এটাই হলো আমার অপরাধ। এখন কথা বলার অপরাধে এখন আমাকে সবাই গালিগালাজ করবে, আমার আম কেনা বন্ধ করে দেবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আম কেনা বন্ধ করে দিলে সমস্যা নাই। আমি
মুখে মাছ দিয়ে তখন আম বিক্রি করবো, তখন আমার কেউ চিনবে না। ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই। ঠিক আছে, অনলাইনে আম না কিনলেও সমস্যা নাই, আমি এগুলো জনপ্রিয়তা ধার ধারি না। শোনেন, যারা টিপিক্যালি ইউটিউবার তারা সবসময় তাদের ট্রেন্ডটা ধরে রাখার চেষ্টা করে, মানে পাবলিক যেটা খায় ওডে ওই রকম তারা হয়ে যায়। এটা হলো আলুর মতো। কিন্তু আমরা হলাম অ্যাক্টিভিস্ট, ফুটপাতের অ্যাক্টিভিস্ট। আমার বাবা ভিডিও গেম করার জন্য বাজারের মধ্যে আমার মারছিল। ঠিক আছে, আমি ভিডিও গেম বাদ দিছি। কিন্তু একটা জিনিস, যে বাপে আমারে মারলেও আমার লজ্জা লাগেনি, বাপ আমারে উচিত শিক্ষা দিছে। তা আপনারা আমারে গালিগালাজ করেন, আমি প্রত্যেকটা কমেন্ট অত্যন্ত যত্ন সহকারে পড়ি এবং নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করি। ঠিক আছে, কিন্তু আমি লজ্জা পাই না, আমি প্রত্যেকটা মুহূর্তে সমাধানের চেষ্টা করি। ঠিক আছে, এখন আমরা আমজনতার দল অন্য সকল দলের বিরুদ্ধে গিয়ে প্রোগ্রাম করছি যে করিডোর আমরা দিতে দেবো না। করিডোর নিয়ে প্রথম কথা বলার পরেই আমরা বলছি করিডোর আমরা দিতে দেবো না। বন্দর নিয়ে প্রথম কথা বলার সময় আমরা বলছি বন্দর দেব না। ডক্টর ইউনূস বন্দর নিয়ে যে ষড়যন্ত্রটা করছে ভাই, এইটা উনি কাউকে বন্দর বানানোর দায়িত্ব দিচ্ছে না। উনি হাসিনার বানানো বন্দর 2023 সালে শেখ হাসিনা সম্পন্ন করছে, সেই বন্দরটা বিদেশি শক্তির হাতে দিতে যাচ্ছে। একবারে খোলামালা বলি, উনি কোনো বন্দর বানানোর দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দিচ্ছে না। শেখ হাসিনা 2023 সালে বাংলাদেশের জনগণের টাকা ব্যয় করে বন্দর বানাইছে। ওই বন্দরটা 15 বছর 20 বছর ব্যবহার করলে টাকাটা উঠবে, এইরকম একটা বন্দর টাকা তোলার দায়িত্ব দিচ্ছে হলো ডিপি ওয়ার্ল্ডকে। জায়গা কম পড়ছে নি, বন্দরটা বানায় দেখ না ডক্টর ইউনূস। 9 মাস তো সময় পাইছে, 9 মাসে প্রতিশ্রুতি অনেক আসছে। এই প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল তিস্তার এখানে নাকি একটা বাঁধ বানাবে বড় করে, আর একটা প্রতিশ্রুতি ছিল ফারাক্কা বাঁধ। এই বাঁধ বানানোর খবর শুনে আমরা প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ পড়ছি, কিন্তু বাস্তবে এটা প্রতিশ্রুতি না, এটা প্রাথমিক পর্যায়ে না, এটা কোনো পর্যায়ে এটা কোনো আলোচনা হয় নাই সরকারের মধ্যে। এমনকি চীনের সঙ্গে যে আলোচনার কথা বলছে এটাও একটা ভুয়া। কারণ চাইনিজরা ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করলেও ডক্টর ইউনূস আসার আগে থাকে চাইনিজরা আমার সাথে যোগাযোগ করে। যখন ডক্টর ইউনূস বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক ছিল না, তখন ভারতের আগ্রাসন বিরোধী আন্দোলনের কারণে চাইনিজরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং বিভিন্ন ধরনের সাপোর্টও দিছে। চাইনিজরা লিফলেট পর্যন্ত প্রিন্ট করাই দিছে, আমাদের অল্প কিছু লিফলেট প্রিন্ট করেছে, আমরা এগুলো সাপোর্ট নিছি। আমরা খুবই ছোট একটা সংগঠন, একবারে সাপোষা সংগঠন, আমাদের সহযোদ্ধারা খাইতে পারে না, কিন্তু আমরা ভিতরের খবরটা জানি। চাইনিজরা যখন ওইখানে তিস্তা নিয়ে আগ্রহ পোষণ করছে, তখন ডক্টর ইউনূসের টিম এটাকে স্কিপ করতে চাইছে। তখন চাইনিজদের পরামর্শে আমরা আমাদের কার্যালয়ে তিস্তা মহাপ্রকল্প নিয়ে যেন চায়নায় ডক্টর ইউনূস আলোচনা করে, এই জন্য সংবাদ। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন, তিনি যে বিশ্লেষণটা করেছেন আমি মনে করি না শুধুমাত্র সেনাপ্রধান করিডোর না দেওয়ার কারণেই তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। এখানে প্রথম 2টা কারণে পদত্যাগ করতে পারেন। একটা হচ্ছে বলতে পারেন, একটা হচ্ছে তিনি এটা নাটক সাজিয়েছেন সেনাপ্রধানকে চাপে ফেলার জন্য, সেনাপ্রধানকে বরখাস্ত করার জন্য, এবং দেশের মানুষ তাকে নিয়ে এখন কি ভাবছে এই সিম্পিতিটা বোঝার জন্য তিনি পদত্যাগের নাটকটি সাজিয়েছেন। আর তিনি এমন হালকা একজন মানুষ নয় যে শুধুমাত্র বিএনপির এই 7 দিনের আন্দোলনের কারণেই তিনি পদত্যাগ করবেন। কারণ বিএনপি তার পদত্যাগ চায়নি, বিএনপি তার পদত্যাগ নিয়ে কোনো কথা বলেনি, শুধুমাত্র কয়েকজন উপদেষ্টা পদত্যাগ চেয়েছে, পাশাপাশি ইশরাকের মেয়র হওয়ার জন্য আন্দোলন করেছে। এতে সরকার বিব্রত হওয়ার মতো কিছু হয়নি। তাহলে কি হয়েছে? তাহলে দ্বিতীয়টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তোবা এই যে সেনাবাহিনী তার কথা মানে নাই, তিনি বলেছেন জুনে নির্বাচন দিবেন, সেনাবাহিনী চাচ্ছে বারবার যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয়। সেনাপ্রধান ডক্টর ইউনূসকে কামরান করেছে, তাকে ওভারটেক করেছে, মোট কথা বলা যেতে পারে তার সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে, আর যেটা ডক্টর ইউনূস হয়তোবা মেনে নিতে পারেন নাই। আর এজন্যই তিনি নিজের আত্মসম্মান বোধ থেকে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। দর্শক, তারপরেও এখানে যে বিশ্লেষণটা হয়েছে সেটা নিয়ে আপনার